এমনকি সুরুচি সংঘ দখল করে রাখা, ক্লাব এলআইসির জমি দখল করে রাখা সহ বিভিন্ন অভিযোগ। ববি হাকিম, তার বিরুদ্ধেও অনেক অভিযোগ রয়েছে। এই প্রশ্নগুলো কিন্তু এখন উঠতে শুরু করছে। মানুষও বলছেন, বা কালীঘাটপন্থী বা মমতাপন্থীর তৃণমূলীরা বলছেন, এরা গ্রেপ্তার কবে হবে? পৃথ্বীরাজ, বিষয়টা হচ্ছে দেবাশিস দা, আমি যখন প্রথম বিজ্ঞানকে চিনতে শিখি, মানে ফিজিক্স জীবনে প্রথম পড়া শুরু করি, তখন আমার প্রথম যে চ্যাপ্টারটা আমি পড়ি তার নাম ছিল মোশন। এই মোশনে আমার সাথে একজন ভদ্রলোকের পরিচয় হয়। সেই ভদ্রলোকের নাম ছিল স্যার আইজ্যাক নিউটন। এই আইজ্যাক নিউটন 3টে মোশনের থিওরি বার করেছিল। একটা ছিল ইনার্শিয়া, আর একটা ছিল লিনিয়ার মোমেন্টাম, আর একদম শেষ দিকে এসে ওই যে তৃতীয় সূত্র, ফর এভরি অ্যাকশন দের ইজ অলওয়েজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। আজকে আপনি যেই বক্তব্য, মানে আজকে আপনি যে কথাগুলো বললেন এবং কৃষাণুদার কথাগুলো শোনার পর আমার 2024 সালের 24শে মার্চের কথা মনে পড়ছে। একদম মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি গাড়ির ওপর দাঁড়িয়ে সরাসরি বলছে, আমরা চাইলেই 10টা বিজেপির এমএলএ আমাদের ঘরে ঢুকে পড়বে। এই কথাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল। তো আমাদের কিছু করতে হয়নি দাদা, নিজেদের অবস্থানটা দেখুন। 4 মে সরকারের ব্যাটন পরিবর্তন হয়েছে, একটি সরকার চলে গেছে, একটি সরকার জায়গা করে নিয়েছে। এই সময় দাঁড়িয়ে বিজেপিকে কাউকে ডাকতে হয়নি। তৃণমূলের নিজস্ব গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যেই, মানে ঠিক ওদের যেটা ট্র্যাডিশন ছিল বা ওরা যেভাবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে জন্ম নিয়েছিল, একইভাবে এরম করে দুভাগ হয়ে গিয়ে একটা ঋত তৃণমূল হয়ে গেল, একটা কালীঘাট তৃণমূল হয়ে গেল। তো আমি এইটাই মানে একদম প্রথম থেকে বলার চেষ্টা করছি যে পথ ভাই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখিয়েছিল, এখন সে পথে তৃণমূল ভোগ করছে। এবার বিষয়টায় আসি, এগুলো বাদ দিন, এগুলো তো আমাদের আলোচনা চলবে, বিশ্লেষণ চলবে, সমস্ত এই দেখতে পাবেন। কিন্তু বিষয়টা হচ্ছে, আজ যখন দেবরাজকে নিয়ে আলোচনা হচ্ছে, আমার মনে পড়ে যায় এই ঠিক কিছুদিন আগে যে বিধানসভা ভোটটি সম্পন্ন হলো, আমায় তরুণদা বলেছিলেন যে সমস্ত রাজনৈতিক যে সভাগুলো হবে রাজারহাট গোপালপুরে, সেখানে বক্তব্য রাখতে। তো সেইখানে বক্তব্য রাখতে রাখতে বহু মানুষ আমাদের কাছে এসে বিভিন্ন সময় বলেছিল যে এই দেবরাজ চক্রবর্তীকে অ্যারেস্ট করা সবথেকে বেশি প্রয়োজন। তার কারণ তরুণদাও বিভিন্ন সময় দাঁড়িয়ে দাবি করেছিল যে সামনে যেটা দেখছেন সেটা হচ্ছে রবার্ট স্ট্যাম্প। অদিতি মুন্সি হচ্ছে কার্যত একটা রবার্ট স্ট্যাম্প। পেছনে যেই মানুষটা বসে রয়েছে সে একটা সর্বগ্রাসী মানসিকতা নিয়ে বসে রয়েছে, এবং যে দিনান্তে তৃণমূলের একটা ক্যালকুলেটরে পরিণত হয়েছে। কীরকম ক্যালকুলেটর? সেখানের প্রমোটারদের থেকে শুরু করে তার কি হিসেব হবে, তার কাছে কত টাকা যাবে, তার সাথে সাথে তার হাত থেকে কতটা টাকা সাইফুন হয়ে সেটা ক্যামেক স্ট্রিটে পৌঁছবে, এর একটা হিসাব। এবং তার সাথে সাথে তার বিরুদ্ধে ডিসপ্রপোর্শনেট অ্যাসেট, এক্সটর্শন থেকে শুরু করে বহু অভিযোগ ছিল এই দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে। এবং সবথেকে বড় কথা, এই যে কৃষাণুবাবু এখানে বাল্মীকি সাজছেন না, সবথেকে বড় কথা 2021 সালের বিধানসভা নির্বাচনের পর পোস্ট পোল ভায়োলেন্সে অনিমা কাকিমার ছেলে প্রসেনজিৎ, তাকে পোস্ট পোল ভায়োলেন্সে যেভাবে রাজারহাট গোপালপুরের মাটিতে মার্ডার করা হলো, তার জন্য দায়ী একমাত্র এই দেবরাজ চক্রবর্তী। প্রথমে এই প্রসেনজিৎ বলে যেই ছেলেটি, তার বাবা মায়ের ওপর আক্রমণ চালায় দেবরাজ চক্রবর্তী এবং তার যেই তৃণমূলের দুষ্কৃতী বাহিনী, সেই দুষ্কৃতী বাহিনীদের পাঠিয়ে তাদের ওপর আক্রমণ চালায়। এবং গতকাল তরুণদা সরাসরি দাবি করেছে সংবাদ মাধ্যমের সামনে যে প্রথমে বাবা মা এবং তারপরের দিন বলা হয় ছেলেকে ডেকে পাঠাতে, এবং ছেলেকে ডেকে পাঠানোর পর তাকে মার্ডার করা হয়। আপনি বলুন, এর পরেও কি অপরাধের প্রমাণ দরকার কৃষাণুবাবুদের? এর পরেও কি তাদেরকে জাস্টিফাই করতে হবে যে কেন দেবরাজ চক্রবর্তী গ্রেপ্তার হবে? এই যে শওকত মোল্লা, এই শওকত মোল্লাকে বিভিন্ন সময় বিভিন্ন সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে আপনারাই তো আলোচনা করেছেন যে মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভায় দাঁড়িয়ে এই শওকত মোল্লাকে বলেছিল ও ভালো বোম বাঁধতে পারে। তো মুখ্যমন্ত্রীর কাছে এই ইনপুট তো আজকের থেকে, মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই ইনপুট তো আজকে থেকে ছিল না, দীর্ঘদিন ধরে ছিল। তাহলে তা জানার পরেও সে সময় মুখ্যমন্ত্রী কোনো স্টেপ নেননি। না, তাহলে আমাকে একটা কথা বলো, এই যে শওকত মোল্লা বা এই দেবরাজ, এদের দ্বারা কালীঘাট তৃণমূল কিভাবে বেনিফিটেড হতো? দেখুন, কালীঘাট তৃণমূলের প্রসঙ্গটা এখানে নয়।
আলোচনার যে টপিকটা বা আলোচনার যে গতিটা, এটা আপনাকে একদিকে স্থির করতে হবে, কারণ এরা হচ্ছে পোটেনশিয়াল ক্রিমিনাল দিনের শেষে। আর কালীঘাট তৃণমূল কেন আমাদের কাছে, কালীঘাট তৃণমূল আর মানে সেই সময় তো কালীঘাট ছিল না, সেই সময় একটা তৃণমূলই ছিল। আমি ওটাই আপনাকে বলছি যে কালীঘাট তৃণমূল, ঋত তৃণমূল, মৃত তৃণমূল, ডিমখাও তৃণমূল, এর মধ্যে আমরা কোনো বাইফার্কেশন চাইছি না। আমরা খালি এইটুকুই বলতে চাইছি যে তৃণমূল, মানুষের চোখে তৃণমূল একটা সার্টেন টাইমে মানুষ বলা শুরু করেছিল যে তৃণমূল ইজ আ কার্স ফর দিস হিউম্যান সিভিলাইজেশন, সেখানে কোনো বাইফার্কেশন হয় না, এখনো মানুষ সেটাই দাবি করে যাচ্ছে। এই যে ঋতব্রত তৃণমূল, কি মনে করছেন এই ঋতব্রত তৃণমূলে কেউ চোর নেই? ঋতব্রত কে ছিল? ঋতব্রত কোথা থেকে বিভিন্ন সময় বিভিন্ন টাকা পয়সা তুলতো আমরা কেউ জানি না, সবাই জানে। এবং যথাযথ সময় এদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে, কারণ কেউ আইনকে টপকে আজকে আপনি চলে যাবেন, এটা কোনোদিন হতে পারে না। মানুষ জানতে চাইছে সেই যথাযথ সময়টা কখন। না, যথাযথ সময়টা আপনি দেখুন, আমাদের পশ্চিমবঙ্গে সরকার হওয়ার পর আমরা প্রথম দিন থেকে অ্যাকশন শুরু করেছি। আমরা কিন্তু কোনো তোলাবাজকে রেয়াত করিনি, কোনো যারা দীর্ঘদিন মানুষের ওপর অত্যাচার চালিয়েছে কাউকে রেয়াত করা হয়নি। আজকে দিনান্তে দাঁড়িয়ে কৃষাণুবাবু আপনার সংবাদ মাধ্যমে এসে প্রতিনিধিত্ব করছেন কালীঘাট তৃণমূলের হয়ে, তাই কৃষাণুবাবু এই কথাটা বলছেন। কালকে এই দেবরাজ যদি ঋতব্রত তৃণমূলে চলে যেত, তাহলে অমনি দেবরাজ চক্রবর্তী খারাপ হয়ে যেত কৃষাণুবাবুদের কাছে। এখন কৃষাণুবাবুরাও বুঝতে পারছেন না কার সম্পর্কে ভালো কথা বলবেন আর কার সম্পর্কে খারাপ কথা বলবেন। তার কারণ আমি এই কথাটা যদি আপনাকে আজকে প্রশ্ন করি যে এই ঋতব্রত সম্পর্কে তো সমস্ত ডিটেলস ছিল তৃণমূলের কাছে, তাহলে 2026 সালের বিধানসভার আগে টিকিটটা দিয়েছিলেন কেন? জানতেন না? এই ঋতব্রতকে নিয়ে আজকে বিধানসভার বুকে দাঁড়িয়ে কুণাল ঘোষ প্রেস কনফারেন্স করছে, সেখানে ঋতব্রতকে নিয়ে যা ইচ্ছা বলে গেলেন কুণাল ঘোষ। আরে এই কুণাল ঘোষই তো একদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সারদার সব থেকে বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেছিলেন। তো আজকে আমার এখানেই একটা ছোট্ট কথা, যে আজকে তারা তৃণমূল ছেড়ে, মানে কালীঘাট তৃণমূল ছেড়ে একটা নতুন ব্লক গঠন করেছে বলে তারা খারাপ, কিন্তু সেই সময় আজকে যদি তৃণমূলটা জিতে যেত এবং অত্যাচারের পর্ব যদি শুরু হতো বিজেপির ওপর, তখন এই ঋতব্রত তৃণমূল থাকতো না, ঋতব্রতকে সোনার মুকুট পরাতো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তুমি সোনার যদি হতো প্রাক্তন মুখ্যমন্ত্রী, যদি মুখ্যমন্ত্রী হতো না, এইটা তো কল্পনায় সেই মানে সোনার পাথর বাটি হতে পারে। তবে এক সেকেন্ড দেবাশিস, আমি এইটুকু 5 সেকেন্ড নিয়ে নিচ্ছি। ভোট শেষ হওয়ার পর রাজারহাট, গোপালপুরের সমস্ত পার্টি অফিসে যখন অভিযান চালায়, যে অস্ত্রগুলো বেরিয়ে এসেছিল এবং তরুণজ্যোতি তেওয়ারি সেইখানকার বিধায়ক যেগুলো আপনাদের সংবাদ মাধ্যমের সামনে নিয়ে এসেছিল, সেগুলো কি তুলো না সেগুলো ওই মানে মেডিসিনের মানে প্রিভেনশন? আমি একটু চন্দনদার থেকে জেনে নিই। তবে আমাদের কাছে এটা খবর ছিল যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে এবার উলুবেড়িয়া থেকে দাঁড় করানো হয়েছিল রাজ্যের মন্ত্রী করা হবে বলে। আমার কথা হচ্ছে যাদের উপর দল এবং দলনেত্রীর এতটা ভরসা ছিল, বিশ্বাস ছিল, তারা আজকে যখন আলাদা করে একটা ব্লক তৈরি করছে, হঠাৎ করে তারা দলের কাছে খারাপ হয়ে গেল। সব মানে আখেরে তো এদের এক্সিস্টেন্সই রেখে, এরা তো সবাই তৃণমূল। এরা ভোটের পরে কে কোথায় গেছে সেটা বড় কথা নয়, এরা তো আলটিমেটলি তৃণমূল। এই ঋতব্রতই আমি জানি নাকি, মানে এটা শুনেছিলাম যে উনি নাকি শিল্পমন্ত্রী হবেন রাজ্যের, শোনা কথা আমি বলছি, আমার কাছে কোনো তথ্য ভিত্তি নেই। তবে আমি শুনেছি যে ওনাকে দাঁড় করানো হয়েছে এই কারণের জন্যই, ঋতব্রতকে এই জায়গায় নিয়ে যাবে। অরূপ বিশ্বাস, ববি হাকিম, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন যে ববি, অরূপ এরা নতুন তৃণমূলের জন্ম দেবে। হ্যাঁ, নতুন তৃণমূল, মানে আমার পরে নতুন প্রজন্মের তৃণমূলের কারা জন্ম দেবে? ববি এবং অরূপ। এরা মমতা বন্দ্যোপাধ্যায় দুহাত যান বাহাত, আজকে তাকে কিষাণুদার এখানে বসে এইসব বলতে হচ্ছে। আমি চন্দনদার কাছে জানতে চাই যে শুধুমাত্র দেবরাজকে গ্রেপ্তার, কিষাণুদা আসছে, দাদা আসছি, একটু চন্দনদারটা শুনে একসঙ্গে আপনি উত্তর দিন, ভালো হবে। চন্দনদা অনেকক্ষণ বসে রয়েছেন, জাস্ট ওনার দৃষ্টিভঙ্গি থেকে কিভাবে দেখছেন আমি দেখি। একের পর এক এমন লোক উঠে আসছে যারা শত শত হাজার হাজার কোটি, মানে আমি যদি পঞ্চায়েত লেভেলে যাই সেখানেও দুর্নীতি হয়েছে। এই চেনটা কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যুক্ত ছিল? এরা কি ব্যক্তিগতভাবে, যেমন কালকে তাপস মণ্ডল, মানে যিনি নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া সেই মিডলম্যান, তাপস মণ্ডল বলছেন যে 100 কোটি টাকার উপরে শুধু এসএসসি প্রাইমারিতেই দুর্নীতি হয়েছে। এই টাকা মানে কিভাবে সম্পর্কিত ছিল, এবং এই যে অভিযোগ বা আজকে যে ঘটনাগুলো ঘটছে তার ব্যাখ্যা কি আপনার কাছে? দেখো, একেবারে শুরুতে আমি যতটা
বুঝলাম একটা কথা অবশ্যই সত্য, সেটা পৃথ্বীরাজ যেভাবে এক্সপ্লেন করলেন, নিউটনের তৃতীয় সূত্র, যেটা আমরা সকলেই জানি, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট এন্টারটেনমেন্ট। আমি আর এর বাইরে যাচ্ছি না, এটা আর কোনো অবস্থানে অপোজিট রিয়াকশনের প্রশ্ন নেই। দিস হ্যাজ বিকাম অ্যান এন্টারটেনমেন্ট। আমি তোমাকে শুরুতে এই কথাটা এই কারণে বললাম যে তুমি একদম বাইফার্কেশনের প্রশ্নটা যখন আনলো, একটা জিনিস তুমি বোঝো, ঐতিহাসিক কয়েকটা প্রশ্নকে আমাকে সামনে রাখতে হবে, কিন্তু তারও আগে 4 তারিখ জুন মাসে, মে মাসে যে নির্বাচনের রেজাল্ট সংগঠিত হলো, তার পরবর্তী সময় আজও শ্রমিক ভট্টাচার্যের মতো মানুষকে বলে বেড়াতে হচ্ছে 4 ঘন্টার বিজেপি। এখন প্রশ্নটা কেন আজও বলে বেড়াতে হচ্ছে, কেন? তার কারণ হচ্ছে যে প্রকাশ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে অন্তত বিজেপির প্রত্যেকটা ক্ষেত্রে। সেটা হলো যে বিজেপির জিতে আসার পর, ম্যাসিভ ম্যান্ডেটের পর, সম্ভবত পৃথিবীর ইতিহাসে এই প্রথম, ভারতে তো অবশ্যই, অনেক সময় পাওয়ারে থাকবার জন্য বা আলটিমেটলি গভর্নেন্সে থাকবার জন্য সংখ্যাতত্ত্ব ডেমোক্রেসিতে একটা বড় ফ্যাক্টর। সেই সংখ্যাতত্ত্বকে জড়ো করবার প্রয়োজন, যেটা মধ্যপ্রদেশে কংগ্রেস ভেঙে বিজেপি সরকার গঠন করেছে, বা মহারাষ্ট্রের একনাথ সিন্ধেকে সামনে রেখে সরকার গঠন করেছে শিবসেনাকে ভেঙে। ঠিক তেমনভাবে যদি পশ্চিমবাংলার ঘটনাটা ঘটতো তাহলে ব্যাখ্যাটা অন্যরকম হতো। কিন্তু দেখা গেল পশ্চিমবাংলার ঘটনাটা ম্যাসিভ ম্যান্ডেট পাওয়ার পরে এসে দাঁড়ালো অপোজিশনকে অকুপাই করতে হবে, এবং অপোজিশনকে সেখানে তৈরি হয়ে গেল এই বাইফার্কেশন। একটা কালীঘাট তৃণমূল, আর একটা সো কল্ড কে একজন বিরোধী দলনেতা। আমার বারবার মনে হয় তার কমিটমেন্ট নিয়ে, অন্তত তৃণমূলের দ্বন্দ্ব কেন হলো না, তার কমিটমেন্ট নিয়ে সারা পশ্চিমবাংলার সাধারণ মানুষের প্রশ্ন চিরকাল রয়ে গেছে। তার কারণ সকলে জানে, হাউ হি ডিচড ওর নিজের পার্টি বুদ্ধবাবুকে কীভাবে ডিচ করেছিলেন, এবং কিভাবে ক্ষমতায় এসেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় অমিত মিত্রকে আক্রমণ করেছিলেন, কেন ক্ষমতা এনেছিলেন। হয়তো দ্যাট ওয়াজ অ্যান এন্টারটেনমেন্ট। আমি কেন বললাম, হয়তো মনে হতে পারে ওর যে ক্যাপাসিটি আক্রমণের, সেটা বোধহয় তৃণমূলই একটা যোগ্যতার কারণ ছিল, যার জন্য তাকে নিয়ে এসে রাজ্যসভায় পাঠিয়ে দেওয়া। আজকে ঘটনাটা বোঝা যাচ্ছে। কিন্তু আমার প্রশ্ন সেখানে নয়। আমি তোমাকে এক্সাম্পল জাস্ট একটা দিচ্ছি, ভেরি ইন্টারেস্টিং এক্সাম্পল। আমি আজকে দেবরাজকে দেখলাম গ্রেপ্তার হতে গতকাল মাঝরাতে। আমি এর আগে দেখেছি এক ঝাঁক তৃণমূল কংগ্রেসের নেতারা গ্রেপ্তার, এবং এটা নিয়ে কোনো সন্দেহ নেই দুর্নীতিতে সমানভাবে। তোমার ওই বেলাগাম দুর্নীতিতে আমার মনে হয় আমার থেকে বেশি খুব কম পার্টিসিপেন্টস হয়েছে অ্যাক্রস দি পলিটিক্যাল পার্টিস। আজ পর্যন্ত বারবার দুর্নীতির প্রত্যেকটা জায়গাতে আমরা ফোকাস করেছি যে কিভাবে দুর্নীতি হয়েছে। তুমি একটু পিছিয়ে যাও 1994-95 সাল। 1994-95 সাল হর্ষদ মেহতার একটা কেস এলো, এবং সেখানে নাকি ঘুষ দিতে দেখা গেছিল প্রধানমন্ত্রী নরসিমহা রাওকে একটা ব্রিফ কেসে। ইন্টারেস্টিং ফ্যাক্ট, একটা ব্রিফ কেসে কী ছিল না, একটা ব্রিফ কেসে 1 কোটি টাকা। এবং পরবর্তী সময় দেখা গেল যে ব্রিফ কেসটার সাইজ 1 কোটি টাকা ধরানোর কোনো, দ্যাট ওয়াজ ডেমনস্ট্রেটেড, যদি কেউ মনে করতে পারে। প্রশ্নটা সেটা নয় প্রধানমন্ত্রীকে 1 কোটি টাকা ঘুষ দিয়ে নাকি হর্ষদ মেহতার মতো 30,000 কোটি টাকার তখন ইউটিআই কেলেঙ্কারি পার পেয়ে যাওয়া গেল। আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি যদি 1300 কোটি টাকার হিসেবটা শুধু দেবরাজে ধরো, আমি জানি তৃণমূলের দুর্নীতি নিয়ে আমাদের নতুনভাবে বলবার কিছু নেই, প্রত্যেকে স্টলওয়ার্ড দুর্নীতি করেছেন, এবং যারা যারা অন্তত গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে কিষাণুরা তো অবশ্যই ব্যতিক্রম। কিন্তু ব্যতিক্রম না থাকলে তো দলটাই থাকতো না, কিছু তো ব্যতিক্রম আছেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ব্যতিক্রমী কি এরা, যারা দল যে মুহূর্তে ডুবলো ঠিক সেই মুহূর্তে উল্টো ক্যাম্পে গেল? ব্যতিক্রমী কি এটা যে মুখ্যমন্ত্রী অ্যাকশন নেব বলে এদের মাথায় আশীর্বাদের হাত ছায়া, দে আর সেভিং স্কিমস? বোঝা যাচ্ছে লড়াইটা কে করেছে? পৃথ্বীরাজের মতো বাচ্চা ছিল একদম। ওর বাবার সাথে আমাদের রাজনীতির সম্পর্ক, আমি আবারও বলি, ওকে আমি যথেষ্ট স্নেহ করি। এদের মতো ছেলেরা লড়াই করেছে। 2021-এ দেবাশিস তোমার মনে আছে কতবার আমরা বলেছিলাম যে বিরোধী দল হিসেবে আমরা বলছি বিজেপির নেতৃত্বে বিভিন্ন বিজেপি কর্মীদের ওপর আক্রমণ হচ্ছে কেন, বিরোধী দলের ওপর আক্রমণ হচ্ছে কেন, আমরা বিজেপিকে ইনক্লুড করেছিলাম। আমাদের আলটিমেটলি এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী, আমি বাদ দিলাম শ্রমিক ভট্টাচার্য, ঘটনা হচ্ছে 4 ঘন্টার বিজেপি। 4 ঘন্টার বিজেপি এত বড় ক্ষমতা কি করে পায়, যারা এই প্রচ্ছন্ন মদত দিচ্ছে এবং বিরোধী স্পেসটাকে শূন্য করছে। এর সাথে একটা জিনিস লিঙ্ক করতে পারো, কংগ্রেস মুখ ভারতের একটা প্রসঙ্গ এসছে না,
প্রধানমন্ত্রী বলেছিলেন, বিভিন্ন সময় বলেছিলেন। তো যদি বিরোধী স্পেসকে ম্যাসিভ ম্যান্ডেট পাওয়ার পরেও কেউ অকুপাই করবার চেষ্টা করে,